প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। চাবিটা এনেছেন? হ্যাঁ, দিন আমাকে। চাবি তো পেয়েছি, কিন্তু আর কোনো কিন্তু নয়, এখানে কিন্তু কোনো জায়গাই নেই। বেশ, আমি তাহলে আপনার সঙ্গে থাকি। না না, আমি আজ একাই এর শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, কিন্তু আপনি একা বিপদে পড়তে পারেন। বিপদকে আমি ভয় পাই না মিস্টার কিলিং। আজকের রাতটার জন্য আমি যে কোনো বিপদকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন ও হেনরির লেখা দ্য ডিসিপেটেড জুয়েলার অবলম্বনে আজকের গল্প মতিচ্ছন্ন মণিকার। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প মতিচ্ছন্ন মণিকার। 19 শতকের এক রোদ ঝলমল দিনে টেক্সাসের হিউস্টন শহরে হাজির হলেন এক যুবক। পকেটে মাত্র $900 আর সামান্য কিছু তল্পি তল্পা নিয়ে। উদ্দেশ্য জনসাধারণের সেবা। অবাক হচ্ছেন? ব্যাপারটা তাহলে খুলেই বলি, শুনুন। ভদ্রলোকের নাম মিস্টার কিলিং। বিস্তর গোয়েন্দা কাহিনী পড়ে এবং পূর্বাঞ্চলের এক বিশাল গোয়েন্দা সংস্থায় বেশ কয়েক বছর কাজের পর তিনি ঠিক করলেন এবার তিনি গোয়েন্দাগিরি শুরু করবেন। তবে ধরা বাঁধা পথে নয়, একটু স্বাতন্ত্র্য বজায় রেখেই তিনি কাজটা করবেন বলে ঠিক করলেন। যেমন ভাবা তেমনই কাজ। পাত্তারি গুটিয়ে পশ্চিমের এই শহরে এসে হিউস্টনের এক ব্যবসায়ীর হেফাজতে রাখলেন তার সারা জীবনের জমানো টাকা। কয়েকদিনের মধ্যেই রেজিন স্ট্রিটের এক অখ্যাত গলির মধ্যে দোতলার উপর একটা ছোট কামরা ভাড়া নিয়ে নিজের অফিস সাজিয়ে বসলেন মিস্টার কিলিং। গোয়েন্দা হিসেবে একটু কম ঝক্কির কাজই তার পছন্দের, তবু তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে একদিন তিনিও তার পেশাতে চূড়ান্ত সাফল্য লাভ করবেন। মনে এক বুক আশা নিয়ে দপ্তরের বাইরে ব্যবসার সাইনবোর্ডটাও টাঙালেন তিনি। তারপর কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনীগুলোতে মগ্ন হয়ে অপেক্ষা করতে লাগলেন তার প্রথম মক্কেলটির জন্য। দপ্তর খোলার 3 দিন বাদেই একজন মক্কেল এলেন তার সঙ্গে দেখা করতে। 24-25 বছর বয়সী এক যুবতী মহিলা মিস্টার কিলিংয়ের দপ্তরের দরজায় এসে দাঁড়াতেই তিনি তাকে সাগ্রহে সসম্মানে ভেতরে আসতে বললেন। নমস্কার, ভেতরে আসতে পারি? নমস্কার ম্যাডাম, আসুন আসুন। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? পাতলা ছিপছিপে বেশ দীঘল গড়নের সেই মহিলা একটা ফিনফিনে গোলাপি ওড়না মাথায় জড়িয়ে রেখেছে। মিস্টার কিলিং একটা চেয়ার এগিয়ে দিয়ে তার প্রথম মক্কেলকে বসতে দিলেন। চেয়ারে বসার পর ওড়নাটা তার কালো লেসে বোনা টুপির ওপর থেকে সরিয়ে দিলেন সেই মহিলা। মহিলার মুখখানা কমনীয়, মার্জিত রুচির, ধূসর চোখ জোড়া একটু যেন চঞ্চল। তার সামান্য উৎকণ্ঠিত ভাবভঙ্গিও মিস্টার কিলিংয়ের নজর এড়ায়নি। বেশ দৃঢ়স্বরে মহিলা বললেন, দেখুন, আপনার সঙ্গে দেখা করতে এলাম এই কারণে যে আপনি এখানে মোটামুটি অজানা অচেনা মানুষ, মানে আপনাকে এখানে কেউই চেনে না। তাছাড়া আমি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নিজের কোনো বন্ধুর সঙ্গেও আলোচনা করতে চাই না। আমি আপনাকে নিয়োগ করতে চাই আমার স্বামীর চাল চলনের উপর নজর রাখার জন্য।
একথা খুলে বলতে আমার নিজের কাছে অপমানজনক লাগছে, তবে বেশ কিছুদিন ধরেই আমার সন্দেহ হচ্ছে যে আমার স্বামী হয়তো অন্য কোথাও মন দিয়ে বসে আছেন। কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব দেখছি ওর মধ্যে। আমার প্রতি সেই আগের টানটা যেন আর খুঁজে পাচ্ছি না, জানেন। হঠাৎ করে আপনার এমনটা কেন মনে হচ্ছে? আমাদের বিয়ে হওয়ার আগে আমার স্বামী যে বাড়িতে ভাড়া থাকতো, সেই বাড়ির বাড়িওয়ালারই কোনো এক আত্মীয়ের প্রেমে পড়েছিল। তারপর আমাদের বিয়ে হয়েছে আজ বছর 5 হলো। বেশ সুখেরই সংসার ছিল, কিন্তু সেই যুবতীটি মাস কয়েক হয়েছে হিউস্টনে এসেছে, আর আমার সন্দেহ তারা হয়তো লুকিয়ে দেখাও করছে। আমি চাই আপনি তার চালচলনের উপর যতটা সম্ভব কড়া নজর রাখুন, আর আমাকে সবটা জানান। আমি একদিন অন্তর আপনার দপ্তরে এসে শুনে যাব। আমার নাম মিসেস র, আর আমার স্বামী চার্লস একজন সুপরিচিত মণিরত্নের ব্যবসায়ী। আচ্ছা। ওর একটা ছোটখাটো মণিরত্নের দোকানও রয়েছে সেই মেইন স্ট্রিটে। চিন্তা করবেন না, আমি আপনার কাজের জন্য ভালোই পুরস্কার দেব। এই নিন, $20 আগাম দিয়ে গেলাম। মিসেস র $20 কড়কড়ে একটা নোট মিস্টার কেলিং এর দিকে এগিয়ে দিলেন। নোটটা ভাঁজ করে বুক পকেটে রাখতে রাখতে মিস্টার কেলিং বললেন, আপনি কোনো চিন্তা করবেন না মিসেস র, আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে। আপনার স্বামীর প্রতি আপনার সন্দেহ যদি সত্যি হয়, তাহলে তার প্রমাণ আমি আপনাকে দেব। তাহলে আমি কবে আসব? আপনি যেরকম বললেন, আগামী পরশু বিকেল 4টের সময় আসুন না হয়। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আসছি তাহলে। আসুন, সাবধানে যাবেন। প্রথম মক্কেল আসার খুশি আর চেপে রাখতে পারলেন না মিস্টার কেলিং। জানলা থেকে মিসেস রকে রাস্তা পারাপার করতে দেখেই নিজের বাদামি কোটটা গায়ে গলিয়ে অফিস বন্ধ করে রাস্তায় নেমে হাঁটতে শুরু করলেন মেইন স্ট্রিটের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই মিস্টার কেলিং পৌঁছে গেলেন তার গন্তব্যে। মিসেস রয়ের স্বামীর দোকানটি খুঁজে পেতেও তাকে বিশেষ কষ্ট করতে হলো না। দোকানের দরজা খুলে ঢুকতেই অবাক হয়ে গেলেন মিস্টার কেলিং। মিস্টার রয়ের দোকানটা ছোট হতে পারে, কিন্তু চমৎকার সব বাছাই জিনিসে উপর থেকে নিচ পর্যন্ত সাজানো। হিরে, রত্নালঙ্কার, বিভিন্ন রকম ঘড়ির বিরাট এবং চোখ ধাঁধানো সম্ভার। বাইরে থেকে দেখে বোঝা এক প্রকার অসম্ভব যে ভিতরে ঠিক কি কি অপেক্ষায় আছে। দোকানের মধ্যে মিস্টার কেলিংকে ঢুকতে দেখেই মিস্টার র বললেন, নমস্কার, বলুন কি নেবেন? নমস্কার, আমি আমার এই পকেট ওয়াচে একটা ক্রিস্টাল আর্ট করাতে চাইছি। ও বাবা, বেশ পুরনো। সেকেন্ড হ্যান্ড নিয়েছেন নিশ্চয়ই? কোথা থেকে নিয়েছেন? না, এটা কিনিনি, আসলে এটা আমার দাদুর। কি সুন্দর কন্ডিশন, এখনো ভাবা যায়। হ্যাঁ, তো ভেতরের কোনো পার্টস চেঞ্জ করেছেন নাকি? না, আমি অন্তত করিনি। আপনার এই পকেট ঘড়ি তো প্রায় 80-85 বছর আগের। আজকের দিনে দাঁড়িয়ে লিমিটেড এডিশন বললেও ভুল হবে না, অবশ্যই যদি না কোনো পার্টস চেঞ্জ হয়ে থাকে তো। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এর কাছে যদি কিছু মডার্ন আর্ট করান তবে কিন্তু এর দাম কমে যাবে। কিন্তু আমি তো বিক্রি করতে চাইছি না। সেটা বুঝতে পেরেছি, আপনি কাজটা করালে আদতে আমারই লাভ, কিন্তু ইন জেনারেল এই ঘড়িটার মার্কেট ভ্যালু যে কমে যাবে সেটা আমি আপনাকে জানিয়ে রাখছি শুধু। তাহলে করাবো না বলছেন? দেখুন, কোম্পানি মেড কোনো কিছুর উপরে আপনি যেরকম খুশি মডিফিকেশনস করতেই পারেন, তাতেই সেই জিনিস দেখতে যেমন ভালো হয় তার গ্র্যাভিটিও বাড়ে। কিন্তু নির্দিষ্টভাবে প্রিমিয়াম ওয়াচের ক্ষেত্রে এই ধরনের কোনো কাজ কিন্তু আলটিমেটলি তার বাজার মূল্য কমিয়ে দেয়। তাই এবার কোনো কাজ আপনি করাবেন কিনা সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। তাহলে থাক, বরং সেটাই ভালো হবে। তা আর কিছু দেখবেন নাকি? না, আজ আর দেখবো না, থাক, আজ আসি। আচ্ছা বেশ, আসুন তাহলে। নমস্কার, আবার আসবেন কিন্তু।
মিস্টার রয়ের দোকান থেকে বের হয়ে মিস্টার কিলিং উল্টো দিকের ফুটপাতে একটা চায়ের দোকানে গিয়ে বসলেন। এবার চা খেতে খেতে দোকানির সাথে বেশ ভালোই আলাপ জমিয়ে নিলেন। আচ্ছা, ওই সামনের দোকানের মালিকের নির্ঘাত মাথা খারাপ আছে, তাই না? কেন? গেছি একটা কাজ করাতে, কোথায় তুই কাজটা করে টাকাটা বুঝে নিবি, তা না উনি আমাকে কাজ না করার সুবিধে বুঝিয়ে দিলেন। বুঝো ঠেলা। কে? মিস্টার র? উনি বড্ড ভালো মানুষ। কথা বলে দেখে বুঝলেন না মানুষটার ব্যবহার কি সুন্দর? তাই তো বলছি। জানেন, মদ বা ধূমপান কোনো কিছুরই নেশা নেই ভদ্রলোকের। সারাদিন ওই একটা চেয়ারে বসে থাকেন আর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বেশ ভালো মানুষ। চায়ের দোকানের দাম চুকিয়ে দিয়ে সেদিন সন্ধ্যার পরেও মেইন স্ট্রিটে মিস্টার কিলিং ঘোরাঘুরি করতে করতে কড়া নজর রাখলেন মিস্টার রয়ের দোকানে আসা প্রত্যেকের ওপরে। সন্ধে 7:30 নাগাদ স্যুট বুট পরা এক ভদ্রলোক হাজির হলেন মিস্টার রয়ের দোকানে। আপাত দৃষ্টিতে সবটা সাধারণ মনে হলেও দোকানের ভিতরের পরিস্থিতি তখন ছিল যথেষ্ট উত্তপ্ত। আরে মশাই, আপনাকে তো আমি ভদ্রলোক ভেবেছিলাম, আপনি এইভাবে আমাকে ঠকিয়ে দিলেন কেন? আপনি সম্পূর্ণ ভুল দোষারোপ করছেন স্যার। এই একদম না, মোটেই না। আমি বারবার বলেছিলাম ওটা আমার ওয়াইফের বার্থডে স্পেশাল গিফট করতে চাই। জানি স্যার, জানি। তবে সে কথা তো আগেই বলেছেন। আমিও তো আপনাকে বলেছিলাম আপনার পছন্দ করা নীলা যেখানে পালিশ করাতে পাঠিয়েছিলাম সেই ছেলেটার একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। ফালতু কথা যত সব। কিছুদিন একটু অপেক্ষা করতে হবে। এই একদম না, আমি এর একটু অপেক্ষা করব না আপনার জন্য। আপনি আমার অ্যাডভান্স ফেরত দেবেন এখনই, আর তার সাথে আপনি আমাকে $5 দেবেন জরিমানা হিসাবে, বুঝলেন? তা আপনি কি আমার সঙ্গে মশকরা করতে এসেছেন? মশকরা না, মশকরা কিনা টের পাবেন যখন জজ সাহেবের কাগজ ধরবো আপনাকে। ভালো চন তো এখন যা বললাম এক্ষুনি দিয়ে দিন, নয়তো $50 ফাইন চার্জ করাবো, আর পুলিশকে দিয়ে কলার ধরে কোর্টে টেনে নিয়ে যাওয়া তো সঙ্গে ফ্রি থাকবেই আপনার জন্য। আমাকে এমন ভয় দেখিয়ে লাভ হবে না মিস্টার কামিন্স। বটে। এই রাখুন আপনার অ্যাডভান্সের $5। যত সব ফালতু লোকজন। $5 ডেস্ক থেকে তুলে নিয়ে হনহন করে বেরিয়ে গেলেন মিস্টার কামিন্স। এতক্ষণ ধরে দরজার পেছনে দাঁড়িয়ে আড়াল থেকে সবটা শুনতে পেয়েছিলেন মিস্টার কিলিং। তিনি নিজের মনেই এবার বিড়বিড় করে উঠলেন, পেন্ডেন্টের একটা সামান্য পাথর পালিশ করাতে অন্য জায়গায় দেয়, অথচ ভাবটা এমন যেন কত ব্যস্ত। তাহলে এই লোকটা সারাদিন দোকানে বসে করেটা কি? পরের দিন সকালে টিফিন সেরে মিস্টার কিলিং সোজা পৌঁছে গেলেন মেইন স্ট্রিটে। বেশ কয়েক ঘন্টা ধরে মিস্টার রয়ের দোকানের সামনে ঘোরাঘুরিও করলেন তিনি। অবশেষে পুরস্কার মিলল যখন ঝকঝকে পোশাক পরা, কালো চুল আর কালো চোখের এক যুবতীকে দেখলেন সেই দোকানে ঢুকতে। মিস্টার কিলিং আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হেঁটে এগিয়ে গেলেন দোকানের দিকে। বাইরে থেকে মিস্টার কিলিং শুনতে পেলেন সেই যুবতীকে দেখেই দোকানের ভেতর থেকে উচ্ছ্বসিত স্বরে মিস্টার র বলে উঠলেন, আরে আরে এসো এসো এসো। আমাকে দেখে আজকাল চেয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছ, ব্যাপারটা কি? প্রিয়, তোমার জন্য এটুকু তো করতেই হয় নাকি? বাবা, প্রেম যেন একেবারে উথলে পড়ছে। উতলে পড়ছে কিনা জানি না, তবে তোমার দর্শনে শরীরের শিরায় উপশিরায় রক্ত যে টকবক করে ফুটছে, এই কথা অস্বীকার করি কি করে বলো দেখি? থাক থাক, অনেক হয়েছে। হ্যাঁ, এবার যে জন্য আসা সে কথা বলি। আসলে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে। তুমি আমায় কিছু ডলার দিতে পারো? এই আবার জিজ্ঞেস করতে হয় নাকি? একটুখানি একটু দাঁড়াও। এই নাও $10। এটা রাখো, আর সাথে কিছু খুচরো সেন্ড দিলাম, ঠিক আছে? এতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজ আসি তবে। আচ্ছা, এসো। আপাতত যেটুকু শোনার বা দেখার প্রয়োজন ছিল দোকানের বাইরে থেকেই সেইটুকুর খিদে মিটিয়ে মিস্টার কিলিং এবার বাড়ি ফেরার পথ ধরলেন।
পরের দিন নির্ধারিত সময়েই মিস্টার কিলিংয়ের দপ্তরে মিসেস র পৌঁছতেই মিস্টার কিলিং যা যা দেখেছিলেন সবটা মিসেস রকে বললেন। যে যুবতীটি তার স্বামীর দোকানে ঢুকেছিল তার বর্ণনা দিতেই মিসেস র বলে উঠলেন, ওই তো সে অসভ্য বেপরোয়া চিজ একটা। চার্লস তাহলে ওকে পয়সা করিয়েও দিচ্ছে। ঘটনা শেষ পর্যন্ত এত দূর অব্দি দাঁড়ালো। ছি 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 ছি। মিসেস র, নিজেকে সামলান। এতটা শক্ত হয়ে আপনি এই পরিস্থিতির মোকাবিলা করছেন, তখন আমি বলবো এর শেষটাও আপনার জানা উচিত। আচ্ছা, এই ব্যাপারে আপনার কি মত আমি জানতে পারি? মানে কতদূর অবধি এই তদন্ত চলুক বলে আপনি চাইছেন? আমি নিজের চোখে দেখতে চাই সবটা। যা সন্দেহ করেছিলাম তা ঠিক কতটা সত্যি তা আমিও দেখব। তাছাড়া সাক্ষীও চাই, যাতে ডিভোর্সের মামলা করলে সাহায্য পেতে পারি। হ্যাঁ ঠিক, নিশ্চয়ই। এখন যেভাবে বেঁচে রয়েছি সেভাবে আর বাঁচতে চাই না আমি। মিস্টার কিলিং, আমি আগামী সোমবার আবার ঠিক এই সময়ে আসব। একদম। আমি আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না মিস্টার কিলিং। আরে না না, ধন্যবাদের কিছুই নেই মিসেস র, এটাই তো আমার কাজ। এরপর মিস্টার কিলিংয়ের হাতে একটা $10 নোট তুলে দিয়ে মিসেস র চলে গেলে মিস্টার কিলিং আবার মেইন স্ট্রিটের দিকে হাঁটা লাগালেন। মিস্টার রয়ের দোকানে আসা সেই তরুণী সন্ধে গড়ানোর পরে যে সেদিন আর আসবেন না, এমনটা কিন্তু মিস্টার কিলিং বুঝতেই পেরেছিলেন। তবু মিস্টার রয়ের দোকানের সামনে ঘন্টা 3 সময় এবং চা পাউরুটির জন্য 6 সেন্ট খরচ করে মিস্টার কিলিং বাড়ি ফিরে আসেন। পরের দিন ছিল শনিবার। হিউস্টন শহরে সপ্তাহের শেষে সব দোকান খোলা না থাকলেও মিস্টার র তার নিজের দোকান খুলে রেখে অপেক্ষায় থাকেন নতুন কাস্টমারদের। তবে শনিবারে যে তিনি একবেলা দোকান করবেন তা মিস্টার কিলিং প্রথমে জানতেন না। মিস্টার রকে দুপুর 2টো নাগাদ দোকান বন্ধ করতে দেখেই তিনি সেটা বুঝতে পারলেন। মনে মনে বললেন, ও আজ তাহলে হাফ বেলা? তাহলে তো ম্যাডামের দেখা আজ আর পাওয়া যাবে না মনে হচ্ছে। নাকি উনি আজ দেখা করতে যাবেন? না, বাড়ি দেরি করে ঢুকলে তো হবে না। তবে কি আজ রাস্তাতেই দেখা হবে? মনে তো হচ্ছে না, তবে চান্স নেওয়া যাবে না। এই ভেবে মিস্টার রয়ের পিছু নিয়ে খানিকটা এগোতেই মিস্টার কিলিং দেখলেন মোটর বাইক স্টার্ট দিচ্ছেন মিস্টার র। মিস্টার কিলিং ভাবলেন, আজ তবে পাখি তার হাতছাড়া হয়ে গেল। কারণ এই মুহূর্তে তার কাছে না ছিল কোনো গাড়ি আর না ছিল যথেষ্ট টাকা, যা দিয়ে যে কোনো একটা গাড়ি ভাড়া নিয়ে একটা মোটর বাইকের সাথে পাল্লা দেওয়া যায় এবং তার পিছু পিছু ছোটা যায়। তাই আপাতত হাল ছেড়ে মিস্টার কিলিং ভাবলেন যে পরের দিন রবিবার নিশ্চয়ই দোকান সব বন্ধ থাকবে, অতএব যা করার তিনি সোমবারই করবেন। সোমবার বিকেল 4টে নাগাদ মিসেস র মিস্টার কিলিংয়ের দপ্তরে আসতেই জানা গেল সেদিন সকালে আসলে কি ঘটেছে। মিস্টার কিলিং বললেন, দেখুন ম্যাডাম, আজ দুপুর 12টা নাগাদ সেই মহিলা এসেছিলেন। আমি সামান্য কোনো ছুতো করে আর কি আপনার স্বামীর দোকানে গিয়েছিলাম। তবে ওই মহিলা আজ বেশিক্ষণ দাঁড়াননি, আর যাওয়ার আগে মিস্টার রকে বলেছিলেন আজ রাতে হেনরি রেস্টুরেন্টে যেতে। অনেকদিন ওখানে তারা খেতে যাননি। আচ্ছা। আরও বলছিলেন যে হেনরির রেস্টুরেন্ট থেকে তারা মিস্টার রয়ের দোকানেই আবার ফিরে আসবেন, আর ফিরে এসে খালি দোকানে দুজনে গল্প করার ফাঁকে মিস্টার র যেন তার হীরার ব্রো বসানোর কাজটা সেরে ফেলেন। বাইরের লোকের ঝামেলা থাকবে না বলে তিনি তখন কাজটা নিশ্চিন্তে করতেও পারবেন। মিসেস র, আমার মনে হয় আজ রাতেই আপনার জন্য ভালো সুযোগ অপেক্ষায় আছে। নিজের চোখেই দেখে নেবেন আপনার স্বামী আর সেই মহিলাকে, বেশ, যে আপনার স্বামীকে মোহাচ্ছন্ন করে রেখেছে। দেখে মনের কৌতূহলও মেটাবেন, সাথে বুঝতেও পারবেন অবস্থাটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। স্কাউন্ড্রেল বিকেলে খাবার সময় বলেছিল জরুরি কাজ নিয়ে অনেক রাত অবধি ওর দোকানেই থাকবে, আর এইভাবে আমাকে লুকিয়ে ওই ডাইনির সঙ্গে সময় কাটাবে। আমি বলছি কি ম্যাডাম,
আপনার কাছে কি দোকানের ডুপ্লিকেট চাবি আছে? ওসব চার্লসের কাছেই থাকে, আমাকে কখনোই দোকানের কিছুই দেয়নি। ও না, আসলে যদি ডুপ্লিকেট চাবিটা থাকতো তাহলে ওরা যখন খেতে যেত আপনি দোকানের ভিতরে লুকিয়ে থাকতে পারতেন, ওদের যা কথা আছে সব শুনে হাতে নাতে ধরতে পারতেন আপনার স্বামীকে। সেটা তো আর হওয়ার উপায় নেই। তবে মেইন স্ট্রিটে বিটের পাহারাদার পুলিশটি আমাদের পরিবারের সবাইকে চেনে। আচ্ছা, রাতে সে ডিউটি করতে এই স্ট্রিটেই থাকবে। আপনি তার সঙ্গে দেখা করে সমস্ত ব্যাপারটা তাকে ব্যাখ্যা করে বলতে পারেন। বেশ। ওই মহিলা থাকাকালীনও যদি আমি দোকানে যাই তাহলেও তো কোনো অসুবিধে নেই। তার আগে তারা রেস্টুরেন্টে একসঙ্গে খেতে গেছে এমন প্রমাণ দরকার পড়বে, তাই না? দেখুন, সে প্রমাণ জোগাড় করা খুব একটা অসুবিধে নয়। ঠিক আছে, আমি ওই ব্যাপারটা দেখছি, আপনি চিন্তা করবেন না। আগে আমি দেখি বিটের পুলিশের সাথে কথা বলে কিছু সুরাহা করা যায় কিনা। আশা করি আমি তাকে রাজি করিয়ে নেব সাহায্য করতে। সেই ভালো। আর আপনিও আমার দপ্তরে আসবেন আজ রাতে অন্ধকার নামার একটু আগে। কেন? পুলিশের সাথে কি কথা হয়েছে না হয়েছে আর কিভাবেই বা আপনার স্বামীকে ধরার ফাঁদটা তৈরি করব সে নিয়েও শেষ মুহূর্তে প্ল্যানটা করে নেওয়া যাবে আর কি। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। আজ আসুন। আর কাজ শেষে আপনার পুরস্কার আমি আপনাকে দিয়ে দেব, এবং সেটা কোনো ছোট অঙ্ক নয়। আপনার অসুবিধে নেই তো? না না, অসুবিধের কি আছে, আপনার যেটা ভালো মনে হবে সেটাই করুন। যা বুঝতে পারছি এই মক্কেল লম্বা রেসের ঘোড়া। হাতে তেমন টাকা নেই ঠিকই, তবে এর ব্যাপারে পয়সা কড়ির কথা একটু ঢিলেই থাকা যাক। আজ রাতের কাজটা ঠিকঠাক হলে একটা ভালো অঙ্কের নগদ তো পাবই, পরে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে ঘরে লক্ষ্মীও আসবে। এরপর বিশেষ সময় নষ্ট না করে পুলিশের লোকটিকে খুঁজে বের করলেন মিস্টার কেলিং। নিজের পরিচয় দিয়ে পুরো ঘটনাটা তাকে বুঝিয়ে বললেন। তার কথায় বিটের কনস্টেবলটি যথারীতি চমকে গিয়ে বললেন, এই তো বড় অদ্ভুত কথা শুনছি আপনার থেকে। মিস্টার রকে তো আদৌ ফুর্তিবাজ লোক বলে জানতাম না। এ যুগে কার কথাই বা হলফ করে বলা যায় বলুন? হ্যাঁ, তা যা বলেছেন বটে, কিন্তু আপনারা যা পরিকল্পনা করেছেন তাতে কোনো কিছুই পোক্তভাবে প্রমাণ করতে পারবেন না। না মানে একটু ভেবে দেখুন, একজন কাস্টমারের সাথে কোথাও খেতে গেল কিংবা একসাথে রাত করে দোকানে বসে কাজ করলো, তাতে কিন্তু এটা প্রমাণ হয় না যে তারা কোনো ওই অবৈধ সম্পর্কে আছে। আর মিসেস র তো ডিভোর্সের চিন্তাভাবনা করছেন যথারীতি, কোর্টে কিন্তু এসব কথা ধোপে টিকবে না। হ্যাঁ, সেই অর্থে প্রমাণ কিছু হবে না ঠিকই, কিন্তু মিস্টার রকে প্রশ্ন তো করা যেতেই পারে। আর এর কোনো সদুত্তরও যে তার কাছে থাকবে না সেটা আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই। যদি কোনোভাবে মিসেস রকে দোকানের ভিতরে ঢুকানো যেত, সেটাই ভাবছিলাম আর কি। সদুত্তর থাকবে না জানি, কিন্তু তাতে লাভটা কি? বরঞ্চ এতে তিনি আরও সাবধান হয়ে উঠবেন। তখন এত সহজে মিস্টার রকে ধরা সম্ভব হবে না। হ্যাঁ, তবে মিসেস রকে দোকানের ভিতরে ঢোকানোর চেষ্টা করা যেতে পারে। কি করে? ডুপ্লিকেট চাবি কিন্তু মিসেস রয়ের কাছে নেই। যে কথাটা আমি বলছি তা কিন্তু মানে একটু হলেও নিয়ম বিরুদ্ধ। সাধারণভাবে আমি এই ধরনের কোনো ব্যাপারে জড়িত থাকা একদম পছন্দ করব না। তবে মিসেস রয়ের ওপরে আমার একটু সহানুভূতি আছে। আমরা ছোট থেকেই তাকে চিনি, তাই ওনার এরকম খারাপ পরিস্থিতিতে উনি যা চান তাতে সাহায্য করতে আমার আপত্তি নেই। কেমন সাহায্যের কথা বলছেন আপনি? মিস্টার রয়ের দোকানের পেছনেই বিট পুলিশের কয়লা রাখার জায়গা আছে। কয়লার সেই খুপড়ি এবং মিস্টার রয়ের দোকানের মাঝের দরজা তালা বন্ধ আছে। যেহেতু সরকারি মাল রাখা হয় তাই দোকান ভাড়া নেওয়া থেকেই ওই দরজা মিস্টার রয়ের দিক থেকে আটকানো বারণ আছে। এবার আমি যদি ওই দরজার চাবি জোগাড় করতে পারি তবে মিসেস র দোকানে ঢুকে তাদের জন্য অপেক্ষা করতে পারেন, কিন্তু মানে দরজার ওপারে দোকানের মধ্যে ভারী কিছু রাখা আছে কিনা জানা নেই। উফ, আপনি সত্যি এতটা সাহায্য করতে পারবেন? আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। না না না, ওসবের কোনো দরকার নেই। কিন্তু দোকানের মধ্যে কি লুকোনোর মতো কোনো জায়গা পাবেন মিসেস র?
আমি এক কাজ করি, আমি আজ রাতে আপনার সঙ্গে দেখা করে কি করা যেতে পারে বা না করা যেতে পারে সবটাই জানিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে। আপনি শুধু চাবিটা জোগাড় করার ব্যবস্থা করুন। আমি তাহলে 6টা নাগাদ ওই বিচ স্টেশনের বাইরে কয়লা খুপড়ির সেই দরজার চাবি দিয়ে দেব। আসলে কোনো ঘটনা না ঘটলে তো আমি নির্দিষ্টভাবে একটা জায়গায় বেশিক্ষণ থাকতে পারবো না। তবে আমি এই দিকের কাছাকাছি থাকবো, ফলে অসুবিধে হবে না। আপনি রাতে মিসেস রকে নিয়ে আসুন। আমার ডিউটি মোটামুটি রাত 10টা পর্যন্ত, আশা করি তার মধ্যেই সবটা মিটে যাবে। বেশ। সন্ধ্যের অন্ধকার নেমে আসার মুখে মিস্টার কিলিং তার মক্কেলের জন্য অপেক্ষা করছিলেন দপ্তরে। হাতে বিশেষ কাজ না থাকায় সময় কাটাতে স্যার আর্থার কোনান ডয়েলের দ্য ব্লু কার্বাঙ্কলের পাতায় মজেছিলেন। হঠাৎ এমন সময় আপাদমস্তক সাধারণ কালো পোশাকে ঢেকে, মাথায় একটা কালো গোল টুপি এবং মুখখানা কালো ওড়নাতেই ঢেকে এক মহিলা প্রবেশ করলেন মিস্টার কিলিংয়ের দপ্তরে। বইয়ের পাতা থেকে মুখ তুলতেই মিস্টার কিলিংয়ের ভ্রু কুঁচকে গেল। মহিলা বলে উঠলেন, চার্লি আজ আমায় দেখলেও এখন চিনতে পারবে না। ও আপনি? তাজা বলেছেন ম্যাডাম, আমি নিজেও একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। বই কি? খুব ভালো, চলুন তবে যাওয়া যাক। আমরা এখন হেনরি রেস্টুরেন্টে যাব তো? আর ওই পুলিশ কি বলল? রেস্টুরেন্ট পর্যন্ত আর যেতে হবে না মিসেস র, আপনার জন্য দারুণ একটা খবর আছে। এবার তবে একটা টেলিফোন রাখুন। একটা খবর পাওয়ার জন্য আপনার মক্কেলদের আর এতটা অপেক্ষা করতে হবে না তাহলে। তাজা বলেছেন বটে মিসেস র। আমি তো ওই কনস্টেবলের সঙ্গে দেখা করতে গেলাম, সেই আমাকে বলল দোকানের পিছন দিকে। মিস্টার রয়ের দোকানের দিকে হাঁটতে হাঁটতে মিস্টার কিলিং পুলিশ কনস্টেবলটির সঙ্গে বলা সমস্ত কথাই মিসেস রকে জানালেন। প্রায় ঘন্টা দেড়েক পর 8টা নাগাদ দোকানে ঢুকল সেই যুবতী, যার জন্য নজর রাখছিলেন দুজনে। একটু সময় পরেই সেই মহিলা মিস্টার রকে সঙ্গে নিয়ে বেরিয়ে এসে হাতে হাত ধরে মেইন স্ট্রিটের লোকের ভিড়ে মিশে গেলেন। মিস্টার কিলিং বেশ টের পেলেন পাশে দাঁড়ানো মিসেস রয়ের হাত কাঁপছে। ভিড়ের দিকে নজর স্থির রেখেই দাঁতে দাঁত চেপে মিসেস র বলে উঠলেন, স্কাউন্ড্রেলটা ভেবেছে আমি বাড়িতে বসে নির্বোধের মতো ওর জন্য অপেক্ষা করছি, আর উনি ওই মহিলার সঙ্গে ফুর্তি করতে বেরিয়েছেন। পুরুষেরা যে কি সাংঘাতিক বিশ্বাসঘাতক হয়। নিজেকে শান্ত রাখুন মিসেস র, নাটকের জবনিকা পাতের সময় এসেছে এখন। আমার সঙ্গে আসুন। মিসেস রকে সাথে নিয়ে মিস্টার রয়ের দোকানের পাশের গলির রাস্তা দিয়ে এগিয়ে গেলেন মিস্টার কিলিং। দোকানের পেছনেই কয়েক মিটার খোলা ছোট্ট একটা উঠোনের পরেই সেই কয়লার খুপড়ি। সামনের উঠোনে কয়লার গুঁড়োতে হাতে টানা চাকা গাড়ির দাগ স্পষ্ট। মিসেস র বললেন, দোকানের ভেতরে যেখানে বসে আমার স্বামী কাজ করে সে চেয়ারের কাছেই আছে একটা বড় টেবিল। সেই রেশমি কাপড়ের কভারটা মেঝে অবধি ঝোলানো। একবার যদি ওটার তলায় ঢুকতে পারতাম তাহলে ওদের প্রত্যেকটা কথা শুনতে পেতাম। দাঁড়ান, এই যে খুপড়ির দরজাটা আগে খুলি। চলুন আমার সাথে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো অসুবিধে হবে না ম্যাডাম। আপনাকে আমি ঠিক জায়গায় পৌঁছে দেব। বিট কনস্টেবলের থেকে পাওয়া চাবিটা বের করে এবার মিস্টার কিলিং দরজায় লাগানো লোহার তালাতে ঢুকিয়ে ঘোরাতেই 5 লিভারের অত বড় তালাটা খুলে গেল। একে লোহার দরজা, তার উপর এত বছরের বন্ধ থাকার জন্য তা খুলতে একটু তো বেগ পেতেই হলো মিস্টার কিলিংকে। তবে মিসেস রয়ের কপাল ভালো যে ওই দরজার ওপারে কোনো ভারী কিচ্ছু রাখা ছিল না। দোকানের ভেতরে একটা হ্যাজাক ল্যাম্প টিমটিম করে চলছে। দোকানে ঢুকেই মিসেস র বললেন, মিস্টার কিলিং, এই দরজাটা আমি ভেতর থেকে বন্ধ রাখব। আমি চাই আপনি আমার স্বামী আর মহিলাটিকে অনুসরণ করুন। দেখুন ওরা হেনরি রেস্টুরেন্ট থেকে অন্য কোথাও যায় কিনা। বেশ। যদি যায় তবে ওদের পিছু নেবেন, নয়তো ওরা যদি ফেরার রাস্তা ধরে তবে
আপনি একটু তাড়াতাড়ি এসে এই দরজায় 3 বার টোকা দেবেন, আমি দরজা খুলে দেব। ওদের কথাবার্তা আপনারও শোনা হয়ে যাবে। আর আপনি তো বললেন বিট পুলিশটির সঙ্গে আপনার কথা হয়েছে, সে কাছেই থাকবে। সেক্ষেত্রে কোনো রকম চেঁচামেচি করলে তো তার থেকে সাহায্য পাবই। তবে সে আসার আগে যদি আমার স্বামী আমার কোনো ক্ষতি করতে চায়, তবে আপনাকে কিন্তু আমাকে বাঁচাতে হবে মিস্টার কেলিং। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, যদি রাত 9:30টার আগে তারা ফিরে না আসে তবে আপনি বাড়ি চলে যাবেন। আগামীকাল আপনার সময় মতো আপনি আমার দপ্তরে একবার আসবেন, তারপর কখন কি করা যায় আমরা ঠিক করে নেব। আপনি চিন্তা করবেন না, বাড়ি ফেরার আগে আমি দরজায় তালা লাগিয়ে দেব। সরকারি জায়গা তো, এদিকে তেমন কেউই আসে না। আপনার স্বামীর দোকানের কোনো ক্ষতি হবে না। আমি আসছি এখন। মিস্টার কেলিং পরিকল্পনা মাফিক মিস্টার রয়ের পিছু নিলেন। মেন স্ট্রিট থেকে ডান দিকে স্টিফেন গাউন মোড়, সেখান থেকে তারা হেনরি রেস্টুরেন্টের জন্য লুইসওয়ান রোড ধরে এগিয়ে যাচ্ছিলেন একসাথে। কিছুটা সময় পরেই রেস্টুরেন্টে পৌঁছে যান ওরা। বাইরে থেকে তাদের ওপর আর নজর রাখা সম্ভব হলো না মিস্টার কেলিংয়ের পক্ষে। যতক্ষণ না ওরা বেরিয়ে আসে ততক্ষণ এদিক ওদিক করে সময় কাটালেন এবং প্রায় ঘন্টা দেড়েক পর যখন দেখলেন মিস্টার র এবং ওই মহিলা মেইন স্ট্রিটের দিকেই এগোচ্ছেন, তখন তাড়াতাড়ি করে ফিরে এলেন দোকানে। পেছনের খুপড়িটায় ঢুকে দরজার উপর 3 বার টোকা দিলেন মিস্টার কেলিং, কিন্তু দরজা খুলল না। এদিকে কয়েক মিনিট পরেই মিস্টার র দোকানে ঢুকলেন যুবতীকে সঙ্গে নিয়েই। মিস্টার কেলিং লক্ষ্য করলেন দোকান ঘরের আলো এবার জোরালো হয়েছে। শুনতে পেলেন পুরুষ ও মহিলা অন্তরঙ্গভাবে অনবরত কথাবার্তা বলেই চলেছেন, কিন্তু স্পষ্টভাবে ওদের বক্তব্য কিছুই বুঝতে পারলেন না তিনি। অতএব নিঃশব্দে বেরিয়ে এলেন রাস্তায়। সামনের কাচের গ্লাস থেকে উঁকি মেরে দেখলেন মিস্টার র তার চেয়ারে বসে কাজ করছেন, আর কালো চুল মেয়েটা তার পাশ ঘেঁষে বসে কথা বলে চলেছে। মিস্টার কেলিংকে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বিট কনস্টেবলটি নিজেই এবার এগিয়ে এলেন। মিস্টার কেলিং তাকে দেখে হাসি মুখে বললেন, মিসেস র তো দোকানেই লুকিয়ে আছেন। পরিকল্পনা মাফিক সব কাজই হচ্ছে চমৎকারভাবে। আমি এখন একটু আড়ালেই থাকছি, ভদ্রমহিলা আওয়াজ করলেই ভিতরে চলে এসো। বিট কনস্টেবলটিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের ভেতরে চোখ ঘুরিয়ে ভালো করে দেখে নিয়ে বললেন, ওরা তো বেশ মানিয়েই নিয়েছে দেখছি, কিন্তু অন্য মহিলাটি কোথায় গিয়ে ঢুকলো? কেন? ওই তো মিস্টার রয়ের পাশেই বসে রয়েছে। আরে আমি বলছি সেই মেয়েটির কথা যাকে নিয়ে মিস্টার র খেতে গিয়েছিলেন। আমিও তো তার কথাই বলছি। আরে দূর, আপনি গুলিয়ে বসেছেন মশাই। মিস্টার রয়ের সঙ্গে ওই মহিলাকে চেনেন আপনি? এই মহিলার সঙ্গেই তুমি খেতে বেরিয়েছিলেন? উনি তো মিস্টার রয়ের বিবাহিতা স্ত্রী। 15 বছর ধরে আমি ওনাকে চিনি। হ্যাঁ, কি বলছেন আপনি? হে হে ভগবান, ইনি যদি মিসেস র হন তাহলে টেবিলের তলায় কে আছে? হ্যাঁ, এক মুহূর্ত আর সময় নষ্ট না করে মিস্টার কেলিং দোকানের দরজায় লাথি মারতে থাকেন। মিস্টার র তড়িঘড়ি এগিয়ে এসে দরজা খোলেন। কনস্টেবলটিকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে মিস্টার কেলিং চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকেন, সরে যান, সরে যান, শিগগির আপনি টেবিলটা নিচে দেখুন। কনস্টেবলটির টেবিলের রেশমি কাপড়ের কভার তুলতেই সবার নজরে এলো একটা কালো পোশাক, কালো ওড়না, টুপি আর একটা কালো মেয়েলি পরচুলা। মিস্টার কেলিং এবার আরো উত্তেজিত হয়ে উঠলেন। ওখানে উপস্থিত যুবতী মহিলাকে দেখিয়ে মিস্টার রকে প্রশ্ন করলেন, এই ভদ্রমহিলা ইনি কি আপনার স্ত্রী? নিশ্চয়ই, কিন্তু আপনারা আমার টেবিলের নিচ থেকে কি বের করার চেষ্টা করছেন বলুন তো দেখি। আর দরজাতেই বা এইভাবে লাথি মারলেন কেন আপনি? আপনার শোকেসগুলো একবার দেখুন তো মিস্টার র। কেন বলুন তো? আরে দেখুন না একবার। যা, এ তো কিছুই নেই। কি বলছেন আপনি? অবশেষে জবনিকাপাত। মিস্টার রয়ের দোকান থেকে হীরের আংটি এবং ঘড়ি সহ যাবতীয় মূল্যবান জিনিস
যা যা চুরি হয়েছে রেজিস্ট্রার দেখে মিলিয়ে মিস্টার র জানালেন তার সর্বমোট মূল্য $827 এবং 80 সেন্ট। মিস্টার র হতাশ গলায় বললেন, এর পুরোটাই আপনাকে দিতে হবে মিস্টার কিলিং। আমার এই লোকটাকে সেই দিনই সন্দেহ হয়েছিল। সন্দেহ তো আপনার উপর করা হয়েছিল, আমি তো তার সমাধান করার চেষ্টা করছিলাম মাত্র। হায় হায় হায়, আমাকে কিনা এরকম বোকা বানিয়ে চলে গেল। বোকা তো আপনি আমাদের বানাচ্ছেন। আমার তো মনে হচ্ছে আপনি আপনার কোনো লোককে দিয়ে চুরি করিয়ে এখন ভালো সাজছেন। না না না, আমি চুরি করাইনি, বিশ্বাস করুন। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি এক্ষুনি থানায় যাব। আচ্ছা ঠিক আছে মিস্টার র, আপনি শান্ত হন। ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি, ওই কনস্টেবল সবটা বুঝিয়ে বলার পর মিস্টার র থানা পুলিশ আর করলেন না। তবে নিজের নির্বুদ্ধিতার জন্যই মিস্টার কেলিংকে তার বিগত কয়েক বছরে নিজের জমানো পুঁজির সমস্তটা দিয়ে দিতে হয়েছিল মিস্টার রকে। দপ্তরে ফিরে 1.5 ঘন্টার বেশি সময় ধরে মিস্টার কেলিং বিভিন্ন চোর জোচ্চোরদের সরকারি ফটোওয়ালা পুরনো অ্যালবামগুলো ঘেঁটে অবশেষে পেয়েই গেলেন সেই লোকটাকে, যে মিস্টার রয়ের স্ত্রী সেজে তার কাছে এসেছিল এবং যাকে মিসেস র ভেবে নিজের হাতে তালা খুলে মিস্টার রয়ের দোকানে ঢুকিয়ে দিয়ে এসেছিলেন মিস্টার কেলিং। পাতা উল্টানো বন্ধ রেখে এবার নিজের মাথার চুল ছিঁড়ে ফেলার জোগাড় হলো তার। একটি কমনীয় চেহারা, দাড়ি কামানো, মসৃণ গালের সুন্দর দেখতে এক যুবকের ছবির নিচের বর্ণনাটা মিস্টার কেলিং এর মুখেই এবার শুনে নেওয়া যাক। জেমস স্টিফেন মাইলস ওরফে স্লিক সাইমন ওরফে বাস্কো কিট ওরফে জিমি, 25 বছর বয়সী একজন পাকা জুয়াচোর এবং সিঁধ কাটতে সিদ্ধহস্ত। সাধারণত নারীর ছদ্মবেশে কাজ করে। বাকচাতুর্যে যেমন মনোহর তেমনই বিপজ্জনক। ক্যান্সাস সিটি, নিউ অরলিন্স ও মিলওকিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। হে ভগবান, হে ভগবান, আমি কি করলাম? শুনলেন ও হেনরির লেখা দ্য ডিসিপেটেড জুয়েলার অবলম্বনে মতিচ্ছন্ন মনিকার গল্পটি। আজকের প্রশ্ন, মেয়েদের ছদ্মবেশ ধরা যুবকটির নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই 9টার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের হযবরল গল্পের প্রশ্ন ছিল, আসামি হিসেবে কাকে দাঁড় করানো হল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সাত্তকী দাস, সালমা খাতুন, তনয়া হালদার, অয়ন্তিকা, মোহাম্মদ নুরুল আলম, রুমা গোস্বামী, সংগ্রাম ধর, কুহু, সৃজা ও উজ্জ্বল দাস। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।